এই এই যে ডুয়েল একটা সংঘাত চলছে যোগী আদিত্যনাথের মনে মগজে বিশেষত শেষ লোকসভা নির্বাচনে তার অসফলতার কারণে, সেই কারণে তিনি এখন মিডিয়াতে মন দিয়েছেন। তার দেখার সময় নেই যে কুম্ভে কজন মানুষ পায়ে চাপা পড়ে মারা গেলেন। দানের ক্ষেত্রে যেটা করার দরকার একটা সরকারের, সেটা তারা না করে শুধুমাত্র মিডিয়া কভারেজের পিছনে দৌড়চ্ছে। আসলে তারা দেখাতে চাইছে সারা পৃথিবীতে যে মহাকুম্ভ হচ্ছে উত্তরপ্রদেশে, এবং উত্তরপ্রদেশে অত্যন্ত ধার্মিক একটা জায়গা, সেখানে আমরা কিভাবে মহাকুম্ভকে কভারেজ দেবো। 144 বছর পর মহাকুম্ভের মহাস্নান, সেই মহাকুম্ভে মৌনী অমাবস্যা উপলক্ষে একেবারে কাতারে কাতারে মানুষ মহাসঙ্গমে নিজেদের পুণ্য লাভ করার জন্য স্নানে আসেন। সেখানে একেবারে ভয়াবহ দুর্ঘটনা, পদপৃষ্ঠে এখনো পর্যন্ত যেটা বলা খবর শোনা যাচ্ছে যে 10-এর অধিক মানুষ পদপৃষ্ঠে মারা গেছেন। এই যে মহাকুম্ভ, সেখানে আদি যোগীন্দ্রনাথ প্রথম থেকে তদারকি করেছেন এমনটাই খবর এবং ভিডিও সর্বত্র আমরা দেখতে পেয়েছি। একেবারে ঢাল তরোয়াল নিয়ে তিনি নেমেছিলেন এবং তার পেছনে ছিলেন তার রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর রক্ষার্থীরা তো অবশ্যই ছিলেন, কিন্তু সাধারণ মানুষের রক্ষা দিতে যোগী আদিত্যনাথ ব্যর্থ কেন হলেন? তার কারণ হচ্ছে খুব সহজ জিনিস, কারণ কুম্ভে এই বছর যত পরিমাণ মিডিয়া ছিল তত পরিমাণ অ্যাম্বুলেন্স ছিল না। এই সময় কুম্ভে যত পরিমাণ এই বুম ছিল মিডিয়ার, তত পরিমাণ দমকলের জন্য যে ধরনের পরিষেবা থাকা উচিত সেগুলো ছিল না। আগুন নেভানোর জন্য যে ধরনের পরিষেবা থাকা ছিল সেগুলো ছিল না। মানুষকে কোনো রকমের পরিষেবা দিতে হলে আসলে নিজেদের এই যে আত্মকেন্দ্রিক মিডিয়া নির্ভর রাজনীতি, সেটা থেকে বেরোতে হবে। সব সময় আমি একটা ইভেন্ট করব এবং সেখানে 4টে সাংবাদিক এসে ক্যামেরা নিয়ে সেটা প্রডিউস করবে এবং আমাকে 24 ঘন্টা দেখানো হবে বিভিন্ন নিউজ চ্যানেলে, একটা জনগণের একটা অনুষ্ঠানের মানে উদ্দেশ্য এটা হতে পারে না। আপনাকে ঠিক করতে হবে যে আমি সরকারি পদে রয়েছি এবং আমার রাজ্যে একটা খুব জরুরি অনুষ্ঠান হচ্ছে, তো সেটার জন্য যে যে প্রিকশনগুলো নেওয়ার দরকার সেগুলো আমাকে নিতে হবে। সেগুলো না নিয়ে আমি শুধুমাত্র মিডিয়া নির্ভর একটা রাজনীতি করার জন্য আমি শুধুমাত্র মিডিয়ার অ্যালায়েন্স গুলো ছেড়ে দিচ্ছি, তাদেরকে ঢুকতে দিচ্ছি, তাদেরকে ইন্টারভিউ দিচ্ছি এবং তারা সারাদিন কুম্ভ ঘুরছেন এবং কুম্ভ কভার করছেন। কিন্তু কুম্ভ যেসব সাধারণ মানুষের পুণ্য অর্জনের জন্য, তাদের জন্য আমি কোনো পরিষেবা রাখছি না। এটা আসলে ওই অত্যাধিক রকম ভাবে মিডিয়া নির্ভর হয়ে গেলে যেটা হয় সেটাই হয়েছে। পরিষেবা দানের ক্ষেত্রে শূন্য, কিন্তু মিডিয়ায় সম্পূর্ণরূপে 4 বেলা থাকা। এই 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 যে ডুয়েল একটা সংঘাত চলছে যোগী আদিত্যনাথের মনে মগজে বিশেষত শেষ লোকসভা নির্বাচনে তার অসফলতার কারণে, সেই কারণে তিনি এখন মিডিয়াতে মন দিয়েছেন। তার দেখার সময় নেই যে কুম্ভে কজন মানুষ পায়ে চাপা পড়ে মারা গেলেন কিংবা কুম্ভে হঠাৎ করে আগুন লেগে গেল কেন। দেখা যাচ্ছে যে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে নেতা বিভিন্ন রাজ্যে সেখানে গেছেন। সম্প্রতি গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একেবারে তার পরিবার নিয়ে। আদানিকে দেখা গেছিল সেখানে একেবারে ভিআইপি মতে তাকে পুজো আর্চা সমস্ত কিছু দিতে। সাধারণ মানুষ একেবারে কিন্তু অবহেলিত সেই কুম্ভের জায়গাতে। আমরা কিছুদিন আগে দেখলাম একেবারে কাতারে কাতারে তাঁবু পুড়ে গেল সিলিন্ডার বাস্ট করে, সেখানেও যোগী আদিত্যনাথ সেরকম কোনো স্টেটমেন্ট দিলেন না। আজকে আবারও এত বড় একটা দুর্ঘটনা, কি বলবো? না, আসলে এটা ঘটতেই থাকবে। তার কারণ হচ্ছে এই যে আপনি বললেন আদানির কথা, আসলে ভারতবর্ষের মানুষের জন্য তো আদানি নয়, এখন হচ্ছে আদানির জন্য ভারতবর্ষের মানুষ। আদানি যেখানে যাবেন তাকে আমরা প্রোটেক্ট করব, স্বাভাবিক তো। তিনি এত এত কোটি টাকা চুরি করছেন, এত বড় বড় দুর্নীতি করছেন, তিনি চাইলেই যে কোনো টেন্ডার পেয়ে যাচ্ছেন। সারা পৃথিবীর মানুষজন তার আর্থিক দুর্নীতি নিয়ে কথা বলছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কোনো কথা বলেন না। তো আদানি আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তো তার নিরাপত্তা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা হবে না, এটাতে অবাক হওয়ার কিছু নেই, এটাই হবে। এবং অমিত শাহ গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তারও নিরাপত্তা হবে, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা হবে না। ওই আমি আগেও যেটা বললাম সেটাই বলবো, যে পরিষেবা দানের ক্ষেত্রে যেটা করার দরকার একটা সরকারের, সেটা তারা না করে শুধুমাত্র মিডিয়া কভারেজের পিছনে দৌড়চ্ছে। আসলে তারা দেখাতে চাইছে সারা পৃথিবীতে যে মহাকুম্ভ হচ্ছে উত্তরপ্রদেশে, এবং উত্তরপ্রদেশে অত্যন্ত ধার্মিক একটা জায়গা, সেখানে আমরা কিভাবে মহাকুম্ভকে কভারেজ দেবো সারা পৃথিবীর বুকে। কিন্তু মহাকুম্ভে তো আসলে বহু বছর ধরে ঐতিহাসিকভাবে সাধারণ মানুষ আসেন, তাদের উৎসব এটা, তাদের স্নানযাত্রা, তাদের পুণ্য অর্জন। সাধু সমাবেশের সঙ্গে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেটাতে তাদের মন নেই, সুতরাং পরিষেবা দানের ক্ষেত্রে শূন্যই হবে। তাই হয়েছে যে আদানিদেরকে প্রতি মুহূর্তে বারবার সুরক্ষা দেওয়া হবে এবং সাধারণ মানুষকে পদপৃষ্ঠ হয়ে মারা যেতে হবে। যোগী রাজ্যের এখন এটাই নিয়তি।
দেখা যাচ্ছে কিছুদিন বাদেই সামনে বিধানসভা ভোট, তার আগেই মহাকুম্ভে একেবারে খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মহাকুম্ভে এরকম একটা ডিজাস্টার আমরা বলতে পারি, তাহলে ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে? বা উত্তরপ্রদেশে কিছুদিন আগেই যেরকম ভরাডুবি বা হাঁটতে হাঁটতে বেঁচে যাওয়া যোগী আদিত্যনাথের সেই পুরনো শাসন বা সেই পুরনো সিংহাসন কি আবার খানিকটা বিফলের দিকে যাচ্ছে বা বিলুপ্ত হবে? আমার আসলে সেটা মনে হয় না। আমার মনে হয় যে আসলে উত্তরপ্রদেশের রাজনীতি ইতিমধ্যেই এটা একটা সাম্প্রদায়িক বিভাজনের দিকে চলে গেছে। উত্তরপ্রদেশের রাজনীতি এসেন্সিয়ালি সাম্প্রদায়িক, কিন্তু সমস্যাটা বাঁধিয়ে দিয়েছে শেষ লোকসভা নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি যে যে দলিত জনগোষ্ঠীর মানুষজন বিজেপিকে ভোট করতো, যারা আরএসএস এর বিভিন্ন শাখা সংগঠনের সদস্য, তারা কিন্তু কোথাও একটা বুঝতে পাচ্ছেন যে দলিতদের জন্য আদৌ এই সরকার কিছুই করছে না, বরং দলিত নিপীড়ন, দলিত মানুষকে ডিহিউম্যানাইজ করা, এটাই হচ্ছে এই সরকারের বৈশিষ্ট্য। সেই জন্য সেইটার উত্তর তারা অযোধ্যায় দিয়েছে। অযোধ্যার মতো গুরুত্বপূর্ণ সিট যেখানে বিজেপি হেরেছে, এটা খুব অশনি সংকেত, বিশেষত সংঘের জন্য। আমি বিজেপির জন্য বলছি না, সংঘ হতে ভয় পাচ্ছে, সরাসরি সংঘ ভয় পাচ্ছে। সেই কারণে আপনি দেখতে পাবেন এবারে যখন মহাকুম্ভ হয়েছে, এবারে মহাকুম্ভে কিন্তু যোগীর পক্ষে ভোট চাওয়ার উদাহরণ কম। আমরা জানি যে যোগীর পক্ষে কিন্তু সরাসরি ভোট চেয়েছে জুনা আখড়া, এর আগে চেয়েছে, কিন্তু এবারে যোগীর পক্ষে ভোট চাওয়ার ব্যাপারটা হয়নি। কিন্তু কি হয়েছে? হয়েছে বেশ কিছু সাধু মহাজনদের সমাবেশ, সংঘ, তারা সেখানে হিন্দু মুসলিম বিভাজনের কথা কিন্তু বলেছেন, তারা হিন্দু রাষ্ট্রের কথা বলেছেন, হিন্দু রাষ্ট্রের হিন্দু সংবিধানের কথা বলেছেন। এবং এটা তো বহুদিন ধরেই শুরু হয়েছে। মহাধর্ম সম্মেলন নামে যে জিনিসগুলো করা হচ্ছিল সারা ভারতে ঘুরে ঘুরে, বেনারসেও করা হয়েছে, দিল্লিতে করা হয়েছে, সেখানে শপথ নেওয়া হয়েছে যে এক ধরনের গণহত্যার দিকে আমরা যাব, সেটা মুসলিম গণহত্যা, এবং তারপরে এক ধরনের হিন্দু রাষ্ট্র কায়েম করা হবে। এবং এটা সরাসরি যেহেতু ধর্মীয় ক্ষেত্র থেকে আসছে, আমার মনে হয় সংঘের যে ফোল্ডে সাধু সন্ন্যাসীরা বহুদিন ধরে রয়েছেন, আমি সব সাধু সন্ন্যাসীদের কথা বলছি না, এবং রাম মন্দিরের ইস্যু থেকেই বোঝা যাচ্ছে যে শঙ্করাচার্যদের মধ্যে একটা অংশের সাপোর্ট সরে যাচ্ছে বিজেপি থেকে, সংঘের পাশ থেকে। কিন্তু এখনো যে অংশটা সাপোর্ট রয়েছে, তারা কিন্তু সরাসরি যোগী আদিত্যনাথকে সমর্থন করছে, এটা বলাটাও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারা তাদের এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি থেকে কিন্তু সরছেন না। আপনাদের বুঝতে হবে যে এই ধরনের যে সাধুরা, তাদের কিন্তু একটা সামাজিক গুরুত্ব আছে। আমাদের দেশে সন্ন্যাসী বিদ্রোহ কিন্তু একটা রাজনৈতিক বিদ্রোহ ছিল, এটা বুঝতে হবে। কাজেই সন্ন্যাসীদের, সাধুদের সামাজিক গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে সংঘ আগেও এই সাম্প্রদায়িক বিভাজনটা করেছে, এবারেও তারা চেষ্টা করছে, অনেক বড় করে চেষ্টা করছে, কিন্তু সেটা ভোটের রাজনীতির জন্য কতটা করছে আর নিজেদের বেসকে আবার ফেরানোর জন্য কতটা করছে, এটা সময় বলবে, এটা এখন বলা যাবে না। একেবারে শেষ প্রশ্নে যাব, যখন গঙ্গাসাগর এবং মহাকুম্ভকে নিয়ে যে পার্থক্যকরণ আমরা সুকান্ত মজুমদারের মুখ থেকে শুনতে পেয়েছি, বা বাবরি মসজিদ যখন ভেঙে রাম মন্দির তৈরি করার সময় বঙ্গে একেবারে আবার সেই রাজনৈতিক চাপানোতা তৈরি করেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বর্তমান বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তাহলে মহাকুম্ভের আজকে এই এত বড় দুর্ঘটনায় তারা কেন চুপ? আর তারা তো বলতে পারবেন না, তারা আসলে উত্তরপ্রদেশের চাকর। তারা উত্তরপ্রদেশের ব্রাহ্মণ্যবাদী কাঠামো থেকে যে যে সিগন্যাল আসে, যে যে মেসেজ আসে, তারা এখানে পাঠ করেন। তারা বাঙালির কেউ নন। বাঙালির যদি কেউ হতেন, তাহলে গঙ্গাসাগর মেলা আসলে শুধুমাত্র গঙ্গাসাগর মেলা নয়, সেটা কপিল মুনির আশ্রম। কপিল মুনির যে দর্শন, সাংখ্য দর্শন, সেটা বাঙালির সম্পদ, সেটা বাঙালির ধর্মে অবদান। সেই অবদানকে ছোট করা গঙ্গাসাগরকে ছোট করা। এরা এরা হিন্দু ভাব সম্পর্কে না কিছু জানে, না কিছু বোঝে, না এগুলো সম্পর্কে কোনো রকম সত্যিকারের ভালোবাসা এদের মনে আছে। এরা শুধুমাত্র এগুলোকে ব্যবহার করতে চাইছে, এবং বারবার বাঙালিকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে উত্তরপ্রদেশে যেটা হয় সেটাই হচ্ছে ধর্ম, আর বাঙালি যেটা করে সেটা ধর্ম নয়। তাহলে তাহলে কোথাও কি বাঙালি কম ধার্মিক? এই প্রশ্নটা বাঙালিকে করতে হবে বিজেপির কাছে। তার কারণ হচ্ছে যে বারবার যদি এই উত্তরপ্রদেশের চাকরেরা এত কথা বলতে থাকে, তাহলে এটাই কিন্তু মানে দাঁড়াচ্ছে যে বাঙালির আসলে, তার মানে তাদের যে মানসিক যে ম্যাপ, সেখানে কোনো জায়গা নেই। তারা আমাদের ধার্মিক মনে করে না, তারা আমাদের হিন্দু মনে করে না, এমনকি আমাদের এখানে যারা ব্রাহ্মণ, তাদেরকে তারা ব্রাহ্মণও মনে করে না। আমরা কিন্তু একজন দলিত মানুষকে তারা যে চোখে দেখেন, একজন মুসলিম মানুষকে তারা যে চোখে দেখেন, সেরকম ভাবেই একজন বাঙালিকে দেখেন। সেই কারণে অমিত শাহ যেভাবে বলতে পারেন বাঙালি মানে ঘুষপেটিয়া, বাঙালি মানেই বাংলাদেশি, কাজেই এবং এই কথাগুলো বলা কেন? সরাসরি গণহত্যার ডাক দেওয়া। আসলে বাঙালিকে একটা গণহত্যার জন্য প্রস্তুত করা হচ্ছে, বাঙালিকে সরাসরি থ্রেট করা হচ্ছে যে হয় তুমি আমার রাজনৈতিক সাংস্কৃতিক বলয়ে চলে এসো, আমার ভাষায় কথা বলো, আর নইলে আমি তোমাকে ভ্যানিশ করে দেবো।
সুকান্ত মজুমদাররা সেই সেই ভাষাতেই কথা বলেন, এবং মহাকুম্ভ নিয়ে তারা কথা বলতে পারবেন না, কারণ তারা উত্তরপ্রদেশের চাকর, তারা দিল্লির চাকর, চাকররা কখনো মালিকের উপরে কথা বলতে পারে না।